নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব আজকে রাজনৈতিক তরজা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিন্তু তুঙ্গে। দলত্যাগ বিরোধী আইনে খারিজ করা হোক মুকুল রায়ের বিধায়ক পদ, বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। বিজেপি ছেড়েছেন মুকুল রায়, এবার বিজেপির টিকিটে জেতা তাঁর বিধায়ক পদ খারিজ করতে তৎপর শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার অধ্যক্ষের কাছে জমা পড়ে 64 পাতার আবেদনপত্র। তাতে রাজ্যের বিরোধী দলনেতার দাবি, 2017 সালের 3রা নভেম্বর বিজেপিতে যোগ দেন মুকুল রায়। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিজেপির বিধায়ক থাকাকালীনই এবছর 11ই জুন তিনি তৃণমূলে যোগ দেন। দলত্যাগ বিরোধী আইনের 2 নম্বর ধারা অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হোক। 1985 সালে তৈরি হয় অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন। সংবিধান সংশোধন করে 10ম তফসিলি হিসেবে যুক্ত করা হয় এই আইন। এই আইন অনুযায়ী দল ছাড়লে দলের বিধায়ক বা সাংসদ পদও ছাড়তে হয়, না হলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির বিধায়ক বা সাংসদ পদ খারিজ করে দিতে পারেন অধ্যক্ষ। এই আইনের 6 নম্বর ধারা অনুযায়ী অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। 7 নম্বর ধারা অনুযায়ী এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের এখতিয়ার নেই। কিন্তু কি হতো হলোহন বনাম জাচিলহু মামলায় সুপ্রিম কোর্ট দলত্যাগ বিরোধী আইনের 7 নম্বর ধারাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। শীর্ষ আদালতের ব্যাখ্যা, কোন আইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সাংবিধানিক ক্ষমতাকে প্রভাবিত করলে সেই আইন কার্যকর করার আগে রাজ্য বিধানসভাগুলিতে তা পাস করাতে হয়। এক্ষেত্রে তেমন কিছু হয়নি। ফলে আইনজ্ঞদের একাংশ মনে করছেন বিধায়ক পদ খারিজের ক্ষেত্রে অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও তা আদালতের বিচার্য হতেই পারে। সদস্য পদ খারিজ করার ব্যাপারে তিনি একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে থেকে কার্যকলাপ করবেন এবং সেখানে তিনি একটা ট্রাইব্যুনাল হিসেবে কাজ করেন। তার যে সিদ্ধান্ত সেটা জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে আনা যায়। হাইকোর্টকে একটু ভেবেচিন্তে এগোতে হবে, কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে তিনি পড়েন। জুডিশিয়াল রিভিউ তার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে মামলা করা যায়, জুডিশিয়াল রিভিউ করা যায়। আইনি মারপ্যাচ সঙ্গে রাজনীতির মারপ্যাচ। নৈতিকতার আধারে পদত্যাগ করা উচিত। উনি ওই পার্টি থেকে পদত্যাগ করে আমাদের পার্টিতে এসেছিলেন, এই পার্টি থেকে পদত্যাগ করে যাওয়া উচিত, যেহেতু আমাদের সিম্বলজি। দলত্যাগ বিরোধী সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে, ওনার উচিত এদিক ওদিক না ঘুরে আগে বাড়িতে গিয়ে বাবাকে জ্ঞান দেওয়া। ফলে দলত্যাগ বিরোধী আইনটা আগে শুভেন্দুর বাবাকে শেখাক। মুকুল রায় তৃণমূলে ফেরার পর থেকেই দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরব শুভেন্দু অধিকারী। পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব। পাল্টা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছে তৃণমূল। এভাবেই রাজ্য রাজনীতিতে এখন দলত্যাগ বিরোধী আইনকে সামনে রেখে জোর লড়াই। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। যাকে ঘিরে জোর লড়াই অর্থাৎ মুকুল রায়, তিনি কি বললেন দল চাইলে বিধায়ক পদ ছাড়বেন। দেখুন, আইন কি আছে দেখব, দেখে সিদ্ধান্ত নেব। কেউ সক্রিয় থাকে, কেউ কম সক্রিয় থাকে, এটা তো সিদ্ধান্তের ব্যাপার। দলের সিদ্ধান্ত হবে, দলের কোনো সিদ্ধান্ত হলে দল আলোচনা করে সিদ্ধান্ত জানায়। নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে গতকালই শুনানি চেয়েছিল তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশন দাখিল করেছিলেন, ইলেকশন পিটিশন। হাইকোর্টে পিছল নন্দীগ্রাম মামলার শুনানি। সঠিক নিয়ম মেনে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে কি? হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রারের থেকে রিপোর্ট চাইলেন বিচারপতি কৌশিক চন্দ্র। আগামী বৃহস্পতিবার শুনানি। আরও 4 আসনের ফল চ্যালেঞ্জ করে মামলা তৃণমূল প্রার্থীদের। নন্দীগ্রামের জল কলকাতা হাইকোর্টে। নন্দীগ্রামের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে শুনানির সম্ভাবনা ছিল, কিন্তু তা হয়নি। হাইকোর্টে পিছল নন্দীগ্রাম মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। এদিন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা ওঠে। হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রার জেনারেলের থেকে তিনি জানতে চান সঠিক পদ্ধতি মেনে ইলেকশন পিটিশন ফাইল হয়েছে কি। এ নিয়ে রিপোর্ট জমা দিতে বলেন। নন্দীগ্রামের ফল নিয়ে এবার লড়াই আদালতে। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 80, 80A, 81, 100 এবং 123 ধারায় মামলা করা হয়েছে। আদালতের কাছে অভিযোগ করা হয়েছে শুভেন্দু অধিকারী ঘুষ দিয়েছেন
প্রভাব খাটিয়েছেন, জনগণের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছেন, ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন, সরকারি আধিকারিকদের সাহায্য নিয়েছেন এবং বুথ দখল করেছেন। রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়েও মামলায় প্রশ্ন তোলা হয়েছে, অভিযোগ করা হয়েছে 2রা মে গণনার সময় একাধিক গড়মিল ও কারচুপি হয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সহকর্মীরা পুনর্গণনার দাবি জানান, কিন্তু কোনো কারণ ছাড়াই সেই আর্জি খারিজ করে দেন রিটার্নিং অফিসার। 21 সি ফর্মে সই করে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করে দেন। এছাড়াও আবেদনপত্রে অভিযোগ কত বৈধ ভোট মিলেছে এবং গণনা সংক্রান্ত যে 17 সি ফর্ম তাতেও বিস্তর কারচুপি ও গড়মিল হয়েছে। সংবিধান এবং আইন সম্পূর্ণ লঙ্ঘন করে ভোট হয়েছে নন্দীগ্রামে। জনপ্রতিনিধিত্ব আইনের 100 ধারা অনুযায়ী নন্দীগ্রামের ভোটকে বাতিল ঘোষণা করার যথেষ্ট কারণ রয়েছে। রিকাউন্টিং দেবে না কেন? ইলেকশন কমিশন দিল না কেন? হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট? আমি তো এরকম কোথাও দেখিনি যে এত বড় মাফিয়াগিরি। যাক গিয়ে এটা আমরা চাই বিচার হোক, কোর্টে তো আমরা যাবোই, নিশ্চয়ই যাবো। মুখ্যমন্ত্রী এটা যেহেতু হেরে গেছেন, মেনে নিতে পারছেন না, তাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হার হয়েছে, আর হারার পরে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জন্য যেটা বলেছিল বাংলা নিজের মেয়েকে চাই, মেদিনীপুর কিন্তু নিজের মেয়েকে চাইলো না, বাংলার মেয়েকে চাইলো না, এটা হচ্ছে বাস্তব। বাকি কোর্ট যা চলছে চলবে। নন্দীগ্রাম ছাড়াও পুরুলিয়ার বলরামপুর, উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ, পূর্ব মেদিনীপুরের ময়না এবং হুগলির গোঘাটের ফল চ্যালেঞ্জ করেও হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন তৃণমূল কর্মীরা। এই সবকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বলরামপুরে মাত্র 423 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হেরেছেন তৃণমূলের শান্তিরাম মাহাতো। বনগাঁ দক্ষিণে 2004 ভোটের ব্যবধানে বিজেপির কাছে হেরে যান তৃণমূলের আলোরানী সরকার। ময়নায় জয়ী বিজেপির অশোক দিন্দা, তৃণমূল প্রার্থীর সঙ্গে তার ভোটের ব্যবধান 1260। গোঘাটে 4147 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত তৃণমূল প্রার্থী মানস মজুমদার। পশ্চিমাঞ্চল উন্নয়নের মন্ত্রী ছিলেন, উনি 423 ভোটে হেরে গেছিলেন। সেই ইলেকশনটা আমরা ফাইল করেছিলাম। আজকের এই ইলেকশন পিটিশনে জজ সাহেব অত্যন্ত খুশি আমাদের পিটিশন নিয়ে, এবং এটা একেবারে যেসব আমরা গ্রাউন্ড দিয়েছিলাম সে সম্বন্ধে জজ সাহেব স্যাটিসফাইড হয়েছেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুই যুদ্ধনের ভোটের আগে ছিল রাজনৈতিক লড়াই, আর ভোট ভিড়তে তা এখন আইনি লড়াই পরিবর্তিত। 5 বিধানসভার ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হলেও নজরে সেই নন্দীগ্রাম। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। নন্দীগ্রামে রাজনীতি হোক বা ভোট হোক বা মামলা, রাজনৈতিক তরজা যেন চলছেই। নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি তৃণমূলের। হাইকোর্টে নন্দীগ্রামের ফল নিয়ে মামলা। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি। বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এই আর্জি জানানো হলো। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এ নিয়ে কি বললেন দেখুন। যে মহামান্য বিচারপতি, যার সম্পর্কে এই ছবি আসছে যে তিনি বিজেপির লিগাল সেলের কর্মসূচিতে তিনি রয়েছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিজেপির সঙ্গে যুক্ত, সেখানে নন্দীগ্রামের মতো একটা স্পর্শকাতর মামলা বা যেখানে রাজনীতির বিষয় রয়েছে, সেই জায়গাটায় নিরপেক্ষ হবে কি এই প্রশ্নটা থাকছে। ফলে আমার মনে হয় যে বিচারপতি চন্দর উচিত এই মামলাটি ছেড়ে দেওয়া। বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই নিয়েই নন্দীগ্রাম মামলা নিয়ে বিতর্কের মধ্যেই মামলা অন্য বেঞ্চে সরানোর দাবি। মামলা সরানোর দাবিতে আইনজীবীদের একাংশের বিক্ষোভ। হাইকোর্ট চত্বরে প্রতিবাদ বিক্ষোভ আইনজীবীদের। দেখছেন সেই ছবি, কি বলছেন বিক্ষোভকারীরা দেখুন। এই যে নির্বাচন চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছে, সেই মামলা বিশেষ একজন বিচারপতির কাছে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমাদের কারো কোনো রাগ নেই, আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু ঘটনা হচ্ছে সেই বিচারপতির যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখব উনি একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ছিলেন। ফেয়ার জুডিশিয়াল সিস্টেমেতে এটা ডিমান্ড করে যে তিনি হয় নিজে থেকে সেই মামলা থেকে রেস্কিউ করবেন, অথবা মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি অন্য কোনো জজকে দেবেন। হাইকোর্টে অনেক জজ আছে, 34 জন জজ এই মুহূর্তে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর এই পদক্ষেপকে অবশ্য তীব্র আক্রমণ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা হচ্ছে একদল বিশৃঙ্খল উশৃঙ্খল সংবিধান বিরোধী মানুষের অভিমত। একজন মুখ্যমন্ত্রী বিচার প্রার্থী হয়ে যদি মনে করেন একজন বিচারপতির কাছে বিচার পাবেন না, তাহলে তো বুঝতে হবে যে সাংবিধানিক ব্যবস্থার উপরে তার কোনো আস্থা নেই। এছাড়াও যদি কোনো বিচারপতির সম্পর্কে কারো কোনো
লিটিগেন্টের আপত্তি থাকে তবে তাকে সেই বিচারপতির কাছেই আবেদন করতে হয়। এটা প্রকৃতপক্ষে সংবিধানের প্রতি অনাস্থা প্রকাশের একটা লক্ষণ, এ মারাত্মক ক্ষতিকারক দিক। এরপর যে কোনো অপরাধী বা যে কোনো বিচার প্রার্থী তারা কিছু লোকজন নিয়ে এসে বিক্ষোভ করে বলবেন যে আমি ওই বিচারপতির কাছে বিচার পাবো না, তাই মামলা সরিয়ে দাও। এটা মারাত্মক ক্ষতিকারক। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। সিপিএম এর লোকেদের কাছ থেকে জ্ঞান শুনবেন না, তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। যারা বলেছিল অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, কে বলেছিল? কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিমান বসু বলেননি, সিপিআইএম বলেননি। আজকে সেই সিপিএম এর লোকেদের কাছ থেকে জ্ঞান শুনবো? একটা স্পর্শকাতর মামলা, রাজনৈতিক মেরুকরণের মামলা, সেই জায়গায় দাঁড়িয়ে যাদের বিরুদ্ধে, যে দলের বিরুদ্ধে আমাদের অভিযোগ, এই বিচারপতি, মহামান্য বিচারপতি, তিনি দক্ষ, তিনি যোগ্য, কিন্তু তিনি সেই দলের সঙ্গে যুক্ত বলে প্রকাশ্যে এসেছে বিষয়টা। ফলে তার কোনো অবচেতন সত্তায় সেই দলের প্রতি দুর্বলতা যদি বিবেচনার সময় তার নিরপেক্ষতাকে প্রভাবিত করে, সেই আশঙ্কা থেকে কিন্তু এর প্রকাশ করা হয়েছে। বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু দিলীপ ঘোষ বলছেন বিচারপতিদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। দেখুন, আমাদের কোনো লক হয় না, বিচারপতি বিচারপতি হয়। অনেক উকিল আছেন যারা টিএমসির সঙ্গে যুক্ত ছিলেন, তারা এখন জজ হয়েছেন, কারণ তাকে বিশ্বাস করবে না লোকে। সেই জন্য যারা এই কথাগুলো বলে আহম্মকের মতো, যারা ছোট রাজনীতি করে, যারা নীতি, নৈতিকতা, আদর্শ এবং সংবিধানে বিশ্বাস করে না, তারা এই ধরনের কথা বলে। গতকাল আমরাই দেখিয়েছিলাম বিজেপি সাংসদ জন বার্লার উত্তরবঙ্গ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। পৃথক উত্তরবঙ্গের দাবি ঘিরে আজ তপ্ত হলো বঙ্গ রাজনীতি। বিচ্ছিন্নতাবাদী উস্কানি দিচ্ছে বিজেপি, সরব তৃণমূল। বঙ্গভঙ্গের দাবি বিজেপি তোলেনি, পাল্টা গেরুয়া শিবির। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ বেঙ্গল স্ট্যান্ডস ইউনাইটেড। हुनु सक्छ भोलि पश्चिम बङ्गालमा पनि अलग्गै राज्य, नर्थ बेङ्गललाई अलग्गै राज्य दिनु सक्छ, युटी दिनु सक्छ। हामीले त वेलकम জানাও। যারা উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলতে চাইছে, আসলে তারা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পেছন থেকে মদত দেওয়ার চেষ্টা করছে। আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ জন বার্লার দাবি ঘিরে তুলকালাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পৃথক উত্তরবঙ্গের दाबी তোলেন। आजको दिनमा 370 जस्तो 335 3A 3 तलाक जस्तो काश्मीरलाई हैन हातबाट निक्लेको अहिले युटी बनाइदियो। हुन सक्छ भोलि पश्चिम बङ्गालमा पनि अलग्गै राज्य, नर्थ बेङ्गललाई अलग्गै राज्य दिनु सक्छ, युटी दिनु सक्छ। हामीले त वेलकम जानु। यो पालि संसद चल्यो भने जरुर म यो पालि यो उठाउँछु। বিজেপি সাংসদের এই দাবি সামনে আসার পরে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বঙ্গভঙ্গ আর করতে আমরা কোনো দিনই দেব না। কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি? জলপাইগুড়িটা বিক্রি করে দেবে, না আলিপুরদুয়ারের জমিগুলো বিক্রি করবে, নাকি শিলিগুড়ির জমিগুলো বিক্রি করবে? মুখে চায়নার কথা বলবে আর অন্যদিকে চায়নার হাত শক্তিশালী করবে, কোনটা? এবার আসরে তৃণমূল একের পর এক টুইট, নেতা থেকে মন্ত্রী, দিনভর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ বেঙ্গল স্ট্যান্ডস ইউনাইটেড। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই হ্যাশট্যাগ বেঙ্গল স্ট্যান্ডস ইউনাইটেড প্রায় ৩-৪ মিনিটের মধ্যে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সাংসদ তারা সবাই টুইট করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এটা প্রজেক্ট করতে চাইছে যে কোথাও না কোথাও তারা জিততে, বিজেপি জিততে না পেরে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী যারা শক্তি তাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। একদিকে যখন পরাজিত বিজেপির সাংসদ বা বিধায়কেরা নতুন করে ইউনিয়ন টেরিটরি বা আলাদা রাজ্যের দাবি তুলছে, ঠিক সেই সময় বিদেশের কোনো গোপন ডেরা থেকে কে এলো জঙ্গি নেতা ওই একই দাবিতে মুখর হয়ে উঠছেন। এটা কাকতালীয় নয়, এর মধ্যে একটা সুনির্দিষ্ট যোগাযোগ আছে বলে আমাদের সন্দেহ। কে হলো চিফ জীবন সিংহ, যিনি এতদিন চুপ করেছিলেন, হঠাৎ করে তিনি তার গোপন ডেরা থেকে অস্ত্র আস্ফালন নিয়ে ভিডিও বার্তা দিয়ে নতুন করে কোচবিহারে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট থেকেও নিশানা করা হয় বিজেপিকে। রাজ্যের শাসক দলের অভিযোগ, বিভাজনের রাজনীতিতে বিজেপি চ্যাম্পিয়ন। বাংলা ভাগের এই চক্রান্ত কোনোদিনও সফল হবে না।
বিজেপি সাংসদের দাবির সঙ্গে সহমত নয় পাহাড়ের দুই মোর্চাই। भारतवर्ष का सबसे पुराना मांग है गोरखालैंड, तो इसका बारे में बीजेपी को सोचना चाहिए, केंद्र सरकार को सोचना चाहिए। उन्हीं का पार्टी का स्टेट लेवल का और सेंट्रल लेवल का जो जितना भी लीडर्स था उन्होंने खंडन किया है, उसमें हम लोग को लेना देना नहीं है। বিজেপি যদিও দাবি দলগতভাবে তারা বঙ্গভঙ্গের দাবি তোলেনি। বিজেপির কোনো দাবি নেই এরকম। এটা বিজেপির কোনো ঘোষিত নীতি নয়, যেটা জনপালরা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর শাসন করে উত্তরবঙ্গকে এত বেশি নেগলেক্ট করেছেন, কোনো উন্নয়ন করেননি। উত্তরবঙ্গ চিরকাল সৎ পুত্র হিসেবে থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাবি পাল্টা দাবি ঘিরে এভাবেই গরম বাংলার রাজনীতি। নিউজ 18 বাংলা। আমার বাংলা এই মুহূর্তে চলে যাচ্ছে শীতলকুচি কাণ্ডে। আজকে শীতলকুচি কাণ্ড নিয়ে দেবাশিস ধর তৎকালীন এসপি কোচবিহারে, তাকে তলব করা হয়েছিল। 6 ঘন্টা তলব জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে ফের তলব। বিস্তারিত জানবো অর্পিতা হাজরার কাছ থেকে। অর্পিতা, দেখো, আগামী 22শে জুন তাকে বেলা 11:30টার সময় তলব করা হয়েছে সিআইডিতে। ইতিমধ্যেই তাকে দ্বিতীয়বার তাকে নোটিশ দেওয়া হলো এবং আগে যাদের বয়ান রেকর্ড করা হয়েছিল তাদের সঙ্গে মিলিয়ে দেখা হয় এই কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরের বয়ান। আজ তুমি জানো যে তাকে প্রায় 6 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে এই শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে, এবং সেখানে তার সমস্ত বয়ান ভিডিও রেকর্ডিং করা হয় এবং বয়ান রেকর্ডের পর আগে যারা অর্থাৎ মাথাভাঙা থানার আইও, আইসি এবং এসডিপিও সহ একাধিক যে অফিসারদের বয়ান রেকর্ড করা হয়েছিল তাদের বয়ানের সঙ্গে এই প্রাক্তন এসপির বয়ান মিলিয়ে দেখা হয়। সেখানে যেসব জায়গায় এখন অব্দি মিসিং লিঙ্ক রয়েছে সে কারণেই তাকে দ্বিতীয়বার তাকে নোটিশ করা হলো। 22শে জুন বেলা 11:30টার সময় তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। সেখানেই তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিআইডি সূত্র থেকে খবর। ধন্যবাদ অর্পিতা।